এক শান্ত ছোট্ট গ্রামে, যা এক বিশাল অরণ্যের কিনারায় অবস্থিত, বাস করত দুই ভাই বোন। লীনা, একজন সাহসী আর কৌতূহলী ৮ বছরের মেয়ে, আর তার ছোট ভাই তমু, মাত্র ৫ বছরের, কিন্তু হাজারটা প্রশ্ন নিয়ে ঘোরে সে। তাদের দাদি প্রায়ই গল্প বলতেন, জাদুকরী প্রাণী আর গোপন উপত্যকার কথা। কিন্তু একটি গল্প ছিল সবচেয়ে রহস্যময়। ফিসফিস পাহাড়ের ড্রাগন, একটি বিশাল প্রাণী যে সূর্যকে ঢেকে দিতে পারে, আর এত পুরনো যে নাকি তারা জন্মেছিল যখন আকাশে তারারা জ্বলতে শুরু করেছিল। ফুলের মাঠ পেরিয়ে যেও না, দাদি সাবধান করতেন, সেখানে ড্রাগন স্বপ্ন দেখে। কিন্তু এক সকালে একটি নীল প্রজাপতির পেছনে ছুটে আর হৃদয়ে এক রাস কৌতূহল নিয়ে লীনা আর তমু হাঁটতে হাঁটতে চলে গেল নিষিদ্ধ পথ ধরে, ডেইজি আর সূর্যমুখী ফুল পেরিয়ে, যেখানে পাহাড়গুলো দাঁড়িয়েছিল আকাশ ছুঁয়ে। ওরা যখন এক শান্ত সবুজ ফাঁকা জায়গায় পৌঁছালো, হঠাৎ মাটি কেঁপে উঠল, চারপাশে অন্ধকার ছায়া নেমে এলো। এক বিশাল পাথরের আড়াল থেকে একটি ড্রাগন বেরিয়ে এলো। তার গায়ের আঁশ ঝিলমিল করছিল পান্নার মতো, ডানাগুলো আকাশ ঢেকে ফেলল, আর চোখ দুটি জ্বলছিল প্রদীপের মতো। সে গর্জন করল, কিন্তু তার রাগে নয়, পরিচয়ের ইঙ্গিতে। তমু ভয়ে জমে গেল, কিন্তু লীনা সাহস করে এক পা এগিয়ে এসে বলল, আমরা তোমাকে আঘাত করতে আসিনি। তুমি কি সেই ড্রাগন যেটার গল্প আমরা শুনতাম? ড্রাগনটি মাথা কাত করল, তারপর এক নিঃশব্দ গর্জনে তার গলা থেকে একটা ছোট্ট পাউচ নামিয়ে আনল। ভিতরে ছিল একটা পুরনো লকেট, যার ছবিতে দেখা গেল একটা ছোট্ট মেয়ে, দেখতে ঠিক লীনার মতো। ড্রাগনের চোখ নরম হয়ে এলো। লীনা লকেটটা দেখে বলল, এ তো আমাদের মায়ের ছবি, তিনি এখানে এসেছিলেন, তাই তো? ড্রাগনটি ধীরে ধীরে মাথা নাড়ল। বহু বছর আগে লীনা ও তমুর মা এই ড্রাগনের বন্ধু ছিলেন। তিনি উপত্যকাকে রক্ষা করেছিলেন সেই অন্ধকার দিনের সময়, যখন আকাশে যুদ্ধের ধোঁয়া উঠত। সেই থেকে ড্রাগনটি পাহারা দিচ্ছিল উপত্যকা আর তার প্রিয় বন্ধুর স্মৃতিকে। ড্রাগনটির নাম ছিল ভালথেরিয়ন। সে ধীরে ধীরে তার বিশাল মাথা নিচু করল। আলোয় ঝলমল করতে লাগলো চারপাশ, যেন পুরো উপত্যকায় দুই ভাই বোনকে স্বাগত জানাচ্ছে। তোমরা ওর সন্তান, ড্রাগন বলল, তার কণ্ঠে বজ্রের মতো গম্ভীরতা ও স্নিগ্ধতা। তাহলে বন্ধন এখনও অটুট আছে। সেদিন থেকে লীনা ও তমু প্রায়ই আসত ভালথেরিয়ানের কাছে। তারা শিখে নিল উপত্যকার গোপন কথা, বাতাসের সুর আর সেই সব কাহিনী যেগুলো কেবল প্রাচীন ড্রাগনরাই মনে রাখে। তারা প্রতিজ্ঞা করল, এই জাদুকরী উপত্যকাকে তারা রক্ষা করবে, যেমন করেছিল তাদের মা। আর গ্রামের মানুষ যখন জিজ্ঞাসা করত তারা প্রতিদিন দুপুরে কোথায় চলে যায়, লীনা কেবল মুচকি হেসে বলতো, আমরা তো শুধু প্রজাপতির পেছনে ছুটছি। অনেকদিন আগে এক সুন্দর সবুজ বনে পিঁপড়েদের একটি বড় উপনিবেশ ছিল। পিঁপড়েরা ছিল খুব পরিশ্রমী। তারা সারাদিন দলভেদে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করত, গর্ত ঘুরে বাসা বানাতো আর নিজেদের নিয়মে চলত। অন্যদিকে গাছের ডালে ঝুলে থাকা এক মধু ভরা মৌচাকে বাস করত মৌমাছিদের দল। তারা ছিল বেশ সংগঠিত ও চঞ্চল। ফুল থেকে ফুলে উড়ে তারা মধু সংগ্রহ করত, তারপর মৌচাকে এনে তা জমা রাখত। পিঁপড়ের দলে ছিল এক কৌতূহলী ও দুঃসাহসী পিঁপড়ে, নাম তার টিপু। টিপু সব সময় নতুন জায়গা ঘুরে দেখতে ভালোবাসত। সে বলতো, জীবন শুধু খাটাখাটনি নয়, মাঝে মাঝে নতুন কিছু দেখা শিখতেও হয়। একদিন আকাশে হঠাৎ করে মেঘ জমে উঠল। বাতাসে ঠান্ডা লাগতে শুরু করলো। পিঁপড়েরা বাসায় ফিরে যেতে শুরু করলো, কিন্তু টিপু তখনও অনেক দূরে জঙ্গলের ভেতরে খাবারের খোঁজে ব্যস্ত। হঠাৎ করে এক ঝড়ো হাওয়া শুরু হলো, সাথে এলো মুষলধারে বৃষ্টি। ছোট্ট টিপু কিছু বুঝে ওঠার আগেই তার পা পিছলে গিয়ে সে পড়ে গেল একটি কাদা ভরা গর্তে। গর্তটি ছোট হলেও তার জন্য অনেক গভীর। চারপাশ পিচ্ছিল হয়ে থাকায় সে উপরে উঠতে পারছিল না। চারদিকে অন্ধকার, ঠান্ডা ও ভয়ঙ্কর শব্দ। টিপু ভয় পেয়ে গেল। ঠিক তখনই এক পাশ দিয়ে উড়ে যাচ্ছিল একটি মৌমাছি, যার নাম মৌরানী।
সে ছিল খুবই সদয় ও দায়িত্বশীল। সে দূর থেকেই টিপুর কণ্ঠস্বর শুনতে পেল। মৌরানী সঙ্গে সঙ্গে নিচে উড়ে এসে গর্তে ঝুঁকে দেখে টিপুকে। সে বলল, বন্ধু, তুমি ভয় পেও না, আমি কিছু একটা করি। সে উড়ে গিয়ে আশেপাশে শুকনো ঘাস, পাতার টুকরো, এমনকি এক ছোট্ট ডাল এনে গর্তে ফেলে। তারপর সে বারবার টিপুকে সাহস দেয়, তুমি পারবে, শুধু একটু চেষ্টা করো। শেষে টিপু সেই ডালটাকে ধরেই কষ্ট করে উপরে উঠে এলো। গা কাদা মাখা, কিন্তু প্রাণে বেঁচেছে। টিপু কেঁদে ফেলল আনন্দে। সে বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ মৌরানী, আজ থেকে তুমি আমার সেরা বন্ধু। মৌরানী হেসে বলল, বন্ধু তো বন্ধুর বিপদে আপদেই পাশে থাকে, আমরা একসাথে থাকলে অনেক দূর যেতে পারি। এরপর পিঁপড়েরা আর মৌমাছিরা নিয়মিত একে অপরের সাহায্য করতে শুরু করল। মৌমাছিরা যখন মধু সংগ্রহে ব্যস্ত থাকত, পিঁপড়েরা পাহারা দিত। আবার শুষ্ক মৌসুমে পিঁপড়েরা খাবারের টানাপোড়েনে পড়লে মৌমাছিরা তাদের মধু দিয়ে সাহায্য করত। পিঁপড়ে টিপুর প্রাণ বাঁচানোর পর থেকে মৌমাছি মৌরানী ও পিঁপড়ে টিপুর বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছিল। তারা নিয়মিত একে অপরকে সাহায্য করত। বনের প্রাণীরাও তাদের বন্ধুত্বের কথা জানত। একদিন মৌরানী তার সঙ্গীদের সাথে মধু খুঁজতে খুব দূরে এক ফুলে ভরা বাগানে গেল। সেখানে ফুলের ঘ্রাণ ছিল অসাধারণ। সবাই মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল। মৌরানীও মধু সংগ্রহ করতে করতে অনেকটা নিচু ঝোপের দিকে চলে গেল। হঠাৎ সে দেখতে পেল একটা রঙিন চকচকে বাটি বসানো। সেই বাটিতে মিষ্টি পানি, মানে চিনি মেশানো, রাখা হয়েছে। মৌরানী ভাবল, এটা বুঝি মানুষেরা রেখে গেছে। সে বুঝতেই পারল না এটা একটি ফাঁদ, যেখানে মৌমাছিদের ধরার জন্য চিনি মিশিয়ে রাখা হয়েছে। মৌরানী সেই পানিতে নামতেই তার পাখা ভিজে গেল। সে আর উঠতে পারল না, আর বাটির প্রাচীর ছিল এত পিচ্ছিল যে উঠে আসা অসম্ভব। সে চিৎকার করে বলল, বাঁচাও, কেউ আছো? কিন্তু আশেপাশে তখন কোনো মৌমাছি ছিল না। সবাই অনেক দূরে। সেই বনের পাশ দিয়ে তখন হেঁটে যাচ্ছিল পিঁপড়ে টিপু ও তার দল। টিপু হঠাৎ দূর থেকে চেনা কণ্ঠের সাহায্যের ডাক শুনতে পেল। সে ছুটে গিয়ে দেখে তার প্রিয় বন্ধু মৌরানী পানিতে আটকে গেছে। টিপু সঙ্গে সঙ্গে নিজের দলকে নির্দেশ দিল, আমাদের বন্ধুকে বাঁচাতে হবে। আমরা সবাই ছোট হলেও আমরা একসাথে অনেক কিছু পারি। তারা একসাথে একটা শুকনো পাতা এনে বাটিতে নামিয়ে দিল, যেন মৌরানী তার উপরে উঠতে পারে। তারপর টিপু নিজে কিছুটা ঝুঁকি নিয়ে ওই পাতা ধরে রাখল, যাতে সেটি না সরে যায়। মৌরানী অনেক চেষ্টা করে শেষমেশ পাতার ওপর উঠতে পারল। তারপর পিঁপড়ের দল তাকে টেনে টেনে পানির বাইরে আনল। মৌরানী কাঁপছিল, কিন্তু টিপু তাকে শুকনো পাতার ওপর বসতে দিল আর বলল, ভয় নেই, তুমি এখন নিরাপদ। মৌরানী চোখে জল নিয়ে বলল, আজ যদি তুমি না থাকতে আমি আর বাঁচতাম না টিপু। আমি এতদিন ভাবতাম শুধু আমি তোমাকে সাহায্য করেছি, কিন্তু আজ তুমি দেখিয়ে দিলে বন্ধু মানে বিপদে পাশে থাকা। টিপু হেসে বলল, বন্ধুত্ব এক পাশের নয়, দুই পাশের। আজ তুমি, কাল আমি, আমরা একে অপরের জন্য। সেদিন থেকে বনে একটি নতুন উৎসব শুরু হলো, বন্ধুত্ব দিবস। সেই দিন পিঁপড়ে আর মৌমাছিরা একসাথে গান গায়ে, নাচে আর বনের সব প্রাণীদের শেখায়, সত্যিকারের বন্ধুত্ব কেবল সুখের সময় নয়, দুঃসময়ে পাশে থাকাটাই আসল বন্ধু হওয়ার প্রমাণ। একজন প্রকৃত বন্ধু বিপদে চেনা যায়। সাহায্যের হাত বাড়িয়ে দিলে বন্ধুত্ব অটুট থাকে। বড় হোক বা ছোট, সব প্রাণীর বন্ধুত্ব সমান দামি। একবার এক সমুদ্রের গভীরে ছিল এক বিশাল রাজ্য। সেখানে বাস করত সমুদ্রের সকল মৎস্যমানবেরা। তারা সবাই হেসে খেলে আনন্দে দিন কাটাত, একে অন্যকে সাহায্য করত এবং তাদের কেউ কখনো অন্যের ক্ষতি করত না। শত্রুপক্ষ আক্রমণ করলে সবাই একজোট হয়ে প্রতিরোধ করত। সেই বিশাল রাজ্যের রাজা ছিলেন রাজা ক্যালেস্টিন। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু। প্রজাদের সকল সমস্যার সমাধানে তিনি সর্বদা সোচ্চার থাকতেন। রাজা ক্যালেস্টিন ও রানী লুমিনার একমাত্র আদরের সন্তান হল কন্যা ইলোরিয়া। ইলোরিয়া ছিল খুবই হাসিখুশি রাজকুমারী।
সে ছিল তার বাবার মতন দয়ালু ও ন্যায়পরায়ণ। একদিন রাজা ক্যালেস্টিন প্রিন্সেস ইলোরিয়াকে ডেকে বললেন, আমার চোখের মণি, আমার মা ইলোরিয়া, তুমি আমাদের একমাত্র বংশধর। আমার পরে এই রাজ্যের ভার তুমি গ্রহণ করবে। এই রাজ্যের সকল প্রজাদের দায়িত্ব তোমাকে নিতে হবে। তাই আমি চাই তুমি এখন থেকেই এর জন্য প্রস্তুতি নাও। প্রিন্সেস ইলোরিয়া বলল, জি বাবা, আমি অবশ্যই আপনার কথা মেনে চলব। আমি আপনার মতন একজন ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক হতে চাই, যিনি প্রজাদের সবসময় খেয়াল রাখেন। রাজা ক্যালেস্টিন মেয়ের কথায় খুশি হয়ে বলল, সাবাস ইলোরিয়া, আমি জানি তুমি অবশ্যই পারবে। মারমেড রাজকুমারী ইলোরিয়া সেই দিন বিকেলে তার বন্ধুদের নিয়ে প্রাসাদের বাগানে ঘুরতে গেল। সেখানে তারা সবাই অনেক আনন্দ করছিল। বাগানের নানা রকম ফল, ফুল, অক্টোপাস ও ঝিনুক দেখে তারা খুব আনন্দিত হচ্ছিল। এমন সময় হঠাৎ রাজকুমারী ইলোরিয়া গোলাপি ফুলগাছের নিচে একটি সোনালি রঙের ঝিনুক দেখতে পেল। ঝিনুকটি অন্যান্য ঝিনুকের চেয়ে আলাদা। দেখে মনে হচ্ছিল ঝিনুকটা যেন সোনালি আলোয় ঝলমল করছে। রাজকুমারীর চোখ খুশিতে ঝলঝল করে উঠল। তার এই সোনালি ঝিনুক চাই। সে কাছে গিয়ে ঝিনুকটা ধরতেই যাবে, এমন সময় ঝিনুকটা কিছুটা পেছনে সরে এলো। রাজকুমারী একটু অবাক হয়ে কিছুটা এগিয়ে গিয়ে আবার ঝিনুকটা ধরতে গেল। আগেরবারের মতনই ঝিনুকটা আবার পিছিয়ে গেল। এইবার রাজকুমারী কিছুটা জেদ দেখে বলল, আচ্ছা, তো এই ব্যাপার, তুমি আমার সঙ্গে দুষ্টুমি করছো? দাঁড়াও, তোমায় আমি এক্ষুনি ধরে ফেলব। এই বলে তৃতীয়বারের মতন যখন রাজকুমারী ঝিনুকটা ধরতে গেল, তখন ঝিনুকটা তার জায়গা থেকে এবার নড়ল না। রাজকুমারী ইলোরিয়া তখনই হাত দিয়ে ঝিনুকটা ধরে ফেলল আর বলল, এইবার কোথায় পালাবে তুমি, দুষ্টু সোনালি ঝিনুক? এখন আমি তোমায় আমার প্রাসাদে নিয়ে যাব। তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে, দুষ্টু মিষ্টি সোনালি ঝিনুক। হঠাৎ রাজকুমারীর বন্ধুরা তাকিয়ে দেখে রাজকুমারী ইলোরিয়া তাদের পাশে নেই। সে অনেকটা দূরে চলে গেছে। সেই নীল গাছটার নিচে ইলোরিয়া দাঁড়িয়ে আছে, যেখানে এই রাজ্যের মৎস্যমানবদের যাওয়া নিষেধ। সেই নীল অভিশপ্ত গাছে রাক্ষস ভালথেরিয়নের অভিশাপ লেগে আছে। রাজকুমারীর বন্ধুরা তাকে ডাকতে শুরু করে, ফিরে এসো ইলোরিয়া, রাজকুমারী ইলোরিয়া, ফিরে এসো শিগগির, আমার কথা শোনো প্রিন্সেস। রাজকুমারী ইলোরিয়া তার বন্ধুদের ডাক শুনে পাশে তাকিয়ে দেখে সে সত্যিই সেই নীল অভিশপ্ত গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার তখন মনে পড়ল একদিন তার বাবা মহারাজ ক্যালেস্টিন তাকে বলেছিল, ইলোরিয়া, ভুল করেও কখনো ওই নীল গাছের আশেপাশে যাবে না। ভয়ানক রাক্ষস ভলথেরিয়ানের নিষিদ্ধ অভিশাপ লেগে আছে ওই গাছে। যদি রাজ্যের কেউ সেখানে যায়, তাহলে রাক্ষসের শক্তি আবার জেগে উঠবে, আর সে এই মৎস্য মানবের রাজ্য ধ্বংস করে দেবে, পুরো সমুদ্রে অন্ধকার বইয়ে দেবে। রাজকুমারী ভয় কেঁপে উঠল। সে যে কখনোই সোনালী ঝিনুকটার পিছু করতে করতে এই অভিশপ্ত নীল গাছের নিচে চলে এসেছে তা একটুও বুঝতে পারেনি। হঠাৎ সে তার হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে সেই সোনালী ঝিনুকটা আর নেই। ঝিনুকটা কোথাও নেই। রাজকুমারীর বুঝতে আর বাকি রইল না যে ওটা আসলে কোনো ঝিনুক ছিল না, ওটা ছিল রাক্ষস ভালথেরিয়নের দেওয়া একটি ফাঁদ। রাজকুমারী যথাসম্ভব দ্রুত সেখান থেকে পালাতে চাইল, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। রাক্ষস ভালথেরিয়ান তখন তার বিশাল দেহ নিয়ে রাজকুমারীর সামনে এসে বলল, আমি এই সমুদ্রের সবচেয়ে শক্তিশালী প্রাণী ভালথেরিয়ন। আজ থেকে বহু বছর আগে তোমার বাবা রাজা ক্যালেস্টিন আমাকে এই গাছের ডালে বন্দী করে রেখেছিল। আজ আমি আবার মুক্ত হয়েছি। এইবার আমাকে অমর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। রাক্ষস ভালথেরিয়ান রাজকুমারীকে ভয় দেখিয়ে বলল, প্রিন্সেস ইলোরিয়া, তোমাকে হত্যা করে সেই রক্ত পান করে আমি হব এই সমুদ্রের সবচেয়ে শক্তিশালী অমর রাজা। রাজকুমারী কিছু বুঝে ওঠার আগে রাক্ষস তাকে উঠিয়ে নিয়ে গেল তার আস্তানায়। সেখানে একটি জাদুর খাঁচায় রাজকুমারীকে বন্দী করে রাখল।
এদিকে এই ঘটনা শুনে রাজা ক্যালেস্টিন ও রানী লুমিনা তাদের একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায়। মহারানী লুমিনা রাজাকে বললেন, আপনি যেভাবে পারেন আমার মেয়েকে ফিরিয়ে আনুন মহারাজ, না জানি আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে। রাজা তক্ষুনি রাজ্যে ঘোষণা করে দিলেন, যে মৎস্য পুরুষ রাক্ষস ভলথেরিয়নকে বধ করে আমার কন্যা ইলোরিয়াকে ফিরে আনতে পারবে, তার সাথে আমি আমার কন্যার বিয়ে দেব, এবং সেই হবে এই মৎস্য মানব রাজ্যের রাজা। এই ঘোষণা শুনে অনেক রাজ্য থেকে অনেক মৎস্য পুরুষ এসেছে প্রিন্সেস ইলোরিয়াকে বাঁচাতে, কিন্তু তারা কেউ রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারেনি। এদিকে মেয়ের জন্য রানী লুমিনা দিশাহারা হয়ে আছেন। অবশেষে এক সাধারণ মৎস্য পুরুষ তার মাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে হাজির হল। নাম প্যাথেরিস। সে রাজাকে বলল, মহারাজ, আমি রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। রাজা অবাক হয়ে তাকিয়ে বলল, কি শর্ত? বলো, তোমার সব শর্তে আমি রাজি। মারম্যান ক্যাথেরিস বলল, যদি আমি আর না ফিরি, রাজকুমারীকে বাঁচাতে গিয়ে ওই বধ রাক্ষসের হাতে যদি আমার প্রাণ চলে যায়, তবে আপনি আপনার এই প্রাসাদে আমার মাকে আশ্রয় দেবেন, কোনোদিন তাকে কষ্ট পেতে দেবেন না। আমি ছাড়া এই পৃথিবীতে আমার মায়ের আর কেউ নেই মহারাজ, কথা দিন মহারাজ। ক্যাথেরিসের কথা শুনে রাজার বুকটা যেন মোচড় দিয়ে উঠল। তিনি কাঁপা স্বরে বললেন, আমি তোমাকে কথা দিচ্ছি বৎস, তুমি যা চাও তাই হবে। তুমি জয়ী হয়ে ফিরে এসো, আর যদি ফিরতে নাও পারো, তবুও তুমি আমার হৃদয় থাকবে চিরকাল। তারপর ক্যাথেরিস তার মাকে প্রাসাদে রেখে রাজকুমারীকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হল। ক্যাথেরিসের কাছে ছিল একটি জাদুর তলোয়ার, যেটি ছোটবেলায় তার বাবা তাকে দিয়েছিল আর বলেছিল, সঠিক সময় এলে এই তলোয়ারে জাদু শক্তি জেগে উঠবে। মারম্যান ক্যাথেরিস পৌঁছে গেল সেই ভয়ঙ্কর রাক্ষস ভালথেরিয়নের গুহায়। গুহার চারপাশে ছিল অন্ধকার কালো ধোঁয়া। এখানকার পরিবেশ সব থমথমে হয়ে আছে, যেন ঝড়ের আগাম নিশান। গুহার প্রবেশপথে ছিল অসংখ্য ছোট বড় মাছের হাড়, যেন কেউ তাকে আগাম জানিয়ে দিচ্ছে যে এখানে একবার ঢুকলে আর বাঁচার কোনো আশা নেই। ক্যাথেরিস গুহার ভেতর ঢুকতেই হঠাৎ গুহা গর্জনে কেঁপে উঠল। ভেতর থেকে রাক্ষস ভালথেরিয়নের ভয়ঙ্কর আওয়াজ এলো, কে কে এসেছে এখানে আমার মৃত্যুর খোঁজে? তারপর ধীরে ধীরে ক্যাথেরিসের সামনে এলো সেই ভয়ঙ্কর দুষ্টু রাক্ষস ভালথেরিয়ন। তার দেহের দৈর্ঘ্য ছিল বিশাল পাহাড়ের মতন বড়, চোখ দুটো ছিল আগুনের মতন লাল, পুরো শরীর জুড়ে ছিল লোহার মতন শক্ত আঁশ। ক্যাথেরিস রাক্ষসকে দেখে এবার ঘাবড়ে গেল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে তার জাদুর তলোয়ারটি হাতে নিয়ে বলল, আমি এসেছি তোমাকে বধ করে রাজকুমারী মারমেড ইলোরিয়াকে রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে, এবং আমি তা করবই। তোমার ভয় দেখানোতে আমার কিছু যায় আসে না দুষ্টু রাক্ষস। ভালথেরিয়ান বিদ্রুপ ভাসিয়ে বলল, তুমি তো একজন সাধারণ মৎস্য মানব, অতি ক্ষুদ্র একটি মারম্যান। আমাকে হারাবে তুমি? হা 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 হা, হা 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 হা। এরপরে তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হলো। রাক্ষস ভালথেরিয়ান আক্রমণাত্মক হয়ে ক্যাথেরিসের দিকে ছুটে আসে। ক্যাথেরিস পাশ কাটিয়ে তাকে আঘাত করে চলে যায়। ক্যাথেরিস কৌশলে এক লাফে তার জাদুর তলোয়ারটি বসিয়ে দেয় রাক্ষস ভালথেরিয়ানের হৃৎপিণ্ডে। জাদুর তলোয়ার রাক্ষসের শরীরে গলে গিয়ে রাক্ষসকে পাথরে পরিণত করে দেয় এবং ধীরে ধীরে সেটি সমুদ্রের বালির নিচে তলিয়ে যায়। পুরো গুহার অন্ধকার কেটে গেলে ক্যাথেরিস তার সামনে দেখতে পায় রাজকুমারী ইলোরিয়া একটি খাঁচায় বন্দী। ক্যাথেরিস সেই খাঁচার তালা ভেঙে রাজকুমারীকে বের করে আনে। রাজকুমারী ক্যাথেরিসকে দেখে ভীষণ আনন্দিত হয়ে বলল, কেউ আমাকে উদ্ধার করতে পারেনি, যারা এসেছিল তারা সবাই রাক্ষসকে দেখে পালিয়ে গেছে, তুমি আমাকে বাঁচিয়েছ। তুমি অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান মারম্যান, তোমার সাহস আর ভালোবাসার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। ক্যাথেরিস বলল, আমি ক্যাথেরিস, আমি মহারাজকে কথা দিয়ে এসেছি, আমি আপনাকে মুক্ত করে রাজ্যে ফিরিয়ে নিয়ে যাব। এই বলে ক্যাথেরিস তার কোমরে বাঁধা ছোট্ট একটা পুঁটলি থেকে একটি অপূর্ব সুন্দর সোনালি ঝিনুক বের করে রাজকুমারীর হাতে দিল। রাজকুমারী এটা দেখে আনন্দে কেঁদে ফেলল, বলল, তুমি কি করে জানলে ক্যাথেরিস? ক্যাথেরিস বলল, আমি আপনার বন্ধুদের কাছ থেকে সব শুনেছি রাজকুমারী। এবার চলুন রাজকুমারী, আমাদেরকে এক্ষুনি প্রাসাদে ফিরে যেতে হবে।
এই বলে তারা রাজ্যের দিকে রওনা দিল। রাজা ও রানী ও রাজ্যের সকল প্রজা প্রিন্সেস ইলোরিয়াকে দেখে খুব খুশি হল। অতঃপর রাজা তার কথা মতো মারম্যান ক্যাথেরিসের সঙ্গে রাজকুমারী ইলোরিয়ার বিয়ে দিলেন এবং সেই সাথে রাজ্যের সকল ভার দায়িত্ব ক্যাথেরিসের হাতে তুলে দিলেন। তারপর রাজ্যের সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। দূর এক অরণ্যে ছিল এক গভীর জঙ্গল, নাম তার অরণ্যধাম। সেই জঙ্গলে বাস করত এক পরী, নাম চন্দ্রলতা। সে ছিল জঙ্গলের রক্ষক। ফুল, গাছ, পশু পাখি, এমনকি নদীর জল পর্যন্ত তার মায়ায় সুরক্ষিত থাকত। কিন্তু অরণ্যধামে হঠাৎ একদিন হাজির হল এক ভয়ঙ্কর রাক্ষস, বাঁধাল রাক্ষস। তার চোখে ছিল লাল আগুনের মতো, গর্জনে কাঁপত গাছের ডালপালা। সে এসেছিল অরণ্য ধ্বংস করতে, কারণ তার বিশ্বাস ছিল জঙ্গলের কেন্দ্রে এক গোপন শক্তির উৎস আছে, যেটা তাকে অমর করতে পারে। চন্দ্রলতা তাকে থামাতে গেল, বলল, এই অরণ্য কারো নয়, আবার সবার। তুমি যদি ভালো পথে ফিরে আসো, আমি তোমায় ক্ষমা করতে পারি। বাঁধাল রাক্ষস হেসে বলল, ক্ষমা? আমি তো এসেছি সব ধ্বংস করতে। তোমার এই ফুল পাতা আমার কিচ্ছু লাগবে না, আমাকে দাও সেই গোপন শক্তি। তখন চন্দ্রলতা তার পরীর শক্তি ব্যবহার করল। আকাশ কালো হয়ে উঠল, বাতাস থমকে গেল, পাখিরা নীরব হয়ে গেল। সে একটি জাদুকরী আলো ছড়িয়ে দিল, যা বাঁধালের চোখে অন্ধকার এনে দিল। আলো ছুতেই হঠাৎ বাঁধাল রাক্ষস থমকে গেল। তার গা থেকে ধোঁয়ার মতো কিছু উঠতে লাগল, আর চোখ দুটো আগুন থেকে বদলে গেল জ্বলা চোখে। তার শরীর কাঁপতে লাগল। সে হঠাৎ চিৎকার করে উঠল, এই আলো, এই তো সেই গান, মা মা মা। চন্দ্রলতা বিস্মিত। সে থেমে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কার কথা বলছো? রাক্ষস তখন হাঁটু গেড়ে বসে কাঁপতে কাঁপতে বলল, আমি ছিলাম ছোট একটা ছেলে, নাম ছিল বরণ। মা আমাকে জঙ্গলে নিয়ে এসেছিলেন এই পরীর আলো দেখাতে, কিন্তু আমি নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলাম। তখন পরীদের রক্ষীরা আমার উপর অভিশাপ দিয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম কে আমি, কি আমার নাম। কিন্তু তোমার আলো সেই পুরনো গানটা ফিরিয়ে আনলো। মা সেই গান গাইতেন ঘুম পাড়াতে। চন্দ্রলতা চমকে উঠল। তার জানা ছিল জঙ্গলে এক প্রাচীন অভিশাপ আছে, যে শিশু নিষিদ্ধ নিয়ম ভাঙবে সে রাক্ষসে পরিণত হবে, যতদিন না সত্য ভালোবাসা বা ক্ষমার আলো তাকে ছুঁয়েছে। এই ঘটনাই ঘটেছে বাঁধালের সঙ্গে। সে আসলে এক নিরীহ ছেলে, যার নাম বরণ, যে শতাব্দী ধরে অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল, নিজের পরিচয় ভুলে গিয়ে। চন্দ্রলতা থমকে গেল। জানতে পারল এই রাক্ষস ছিল এককালে এক হারানো শিশু, যাকে জঙ্গলের প্রাচীন রক্ষীরা অভিশাপ দিয়ে রাক্ষসে পরিণত করেছিল, কারণ সে জঙ্গলের নিয়ম ভেঙেছিল। চন্দ্রলতার আলো সেই অভিশাপের একমাত্র ওষুধ। চন্দ্রলতা তার জাদু দিয়ে বাঁধালের অভিশাপ ভেঙে দিল। রাক্ষস আবার রূপ নিল এক তরুণ যুবকে, বরণ। বরণ কান্নায় ভেঙে পড়ল, বলল, আমি এতদিন অন্ধকারে ছিলাম, তুমি আমায় আলোতে ফিরিয়ে আনলে। তারপর থেকে চন্দ্রলতা ও বরণ মিলে জঙ্গলের রক্ষক হয়ে উঠিল। অরণ্যধাম আবার শান্তিতে ঘুমোতে পারল। আর জঙ্গল জানল আলো ও অন্ধকার, প্রেম ও ক্রোধ সব একসাথে থাকলেও ভালোবাসা সবকিছু জয় করতে পারে। একসময় সমুদ্রের গভীরে বাস করত এক ছোট্ট লাল কাকড়া, নাম তার লালচিপি। সে খুবই চঞ্চল, দুষ্টুমিপ্রিয় এবং সবসময় নতুন কিছু শেখার তালে থাকে। অন্যদিকে সমুদ্রের আরও গভীরে থাকত এক বিশাল নীলতিমি, নাম ব্লুই। সে শান্ত, ধীরস্থির এবং জ্ঞানী। একদিন চিপি একটি প্রবাল প্রাচীরে উঠতে গিয়ে পড়ে গেল এক বিশাল গর্তে। সে তখনই দেখতে পেল নীল রঙের বিশাল এক দেহ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। প্রথমে ভয় পেয়েছিল চিপি, কিন্তু ব্লুই মিষ্টি গলায় বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি এই সমুদ্রেই থাকি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমাকে সাহায্য করব।
সেই শুরু তাদের বন্ধুত্বের। চিপি বলল, তুমি এত বড় আর তোমার বাড়ি এখানেই, তুমি কি পুরো সমুদ্র চেনো? ব্লুই হেসে বলল, হ্যাঁ, অনেকটাই চিনি। চলো বন্ধু, আজ তোমায় আমি সমুদ্র ঘুরিয়ে দেখাবো। তারা একসাথে সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ল। ব্লুই তার পিঠে চড়িয়ে নিল চিপিকে। তারা প্রথম গেল ডলফিনদের খেলার মাঠে। সেখানে ডলফিনেরা হাওয়ায় লাফাচ্ছে, গানে মেতে আছে। চিপি খুশিতে চিৎকার করে বলল, এত মজা আগে কখনো দেখিনি। তারপর তারা গেল গভীর সমুদ্রের নিচে, যেখানে জলজ আলো ঝলমাল করছে, আর আলোয় দেখা গেল রঙিন মাছেদের নাচ। নীল তিমে ব্লুই চিপিকে দেখালো ডুবে যাওয়া এক পুরনো জাহাজ, যেখানে এখন অক্টোপাস আর সি হর্সরা বাস করে। একসময় তারা ঢুকে পড়ল এক ভয়ানক ঝড়ের মধ্যে। একটি হঠাৎ আসা গভীর গর্জন যেন আকাশ সমুদ্র কাঁপিয়ে তুলল। আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর বিশাল ঢেউ সমুদ্রপৃষ্ঠে আছড়ে পড়তে শুরু করল। বাতাসের গতি এতটাই বেড়ে গেল যে সমুদ্রের স্বাভাবিক স্রোত হারিয়ে গেল। সবকিছু যেন দিশাহারা। ব্লুই আর চিপি তখন একটি প্রবাল প্রাচীরের পাশ ঘেঁষে চলছিল। হঠাৎ চারদিক ঘিরে ঢেউয়ের দেয়াল উঠল, যেন বিশাল জলজ দৈত্য তাদের গ্রাস করতে এসেছে। লাল কাঁকড়া চিপি এক মুহূর্তে জড়িয়ে ধরল নীল তিমির পিঠ। তার ছোট্ট শরীর কাঁপছিল, চোখে জল, কণ্ঠে টাপাসুর এসে বলল, এটা কি হচ্ছে বন্ধু? আমরা কি হারিয়ে যাব? ব্লুই তার শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি এই সমুদ্রেই থাকি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমাকে সাহায্য করব। তারপর শুরু হলো বীরত্বপূর্ণ লড়াই। ব্লুই তার বিশাল পাখনা দিয়ে ঢেউয়ের বিপরীতে সাঁতার কাটতে শুরু করল। প্রতিটি ঢেউ যেন পাহাড়, যা ভেঙে পড়ছে তাদের ওপর। কিন্তু তিমি একটুও পিছু হটে না। তার প্রতিটি দম নেওয়া ছিল ভারী, কিন্তু সুনিয়ন্ত্রিত। বাতাসের চিৎকার, জলোচ্ছ্বাসের দাপট আর চারপাশের বিশৃঙ্খলার মাঝেও তার চোখ ছিল স্থির, ঠিক যেন একটা দিগদর্শন নাবিক। একবার এক বিশাল ঢেউ আছড়ে পড়ে, চিপি সামান্য পিছলে যায়, কিন্তু তখনই তিমি তার লেজ সামান্য তুলে তাকে আবার পিঠে তুলে নেয়, যেন সে আগেই জানত কোথা থেকে বিপদ আসবে। তারা এগিয়ে যায় একদম গভীরে, সেই জায়গায় যেখানে পানির নিচে প্রাকৃতিক গুহা আছে। তিমি জানত সেখানে ঢেউ পৌঁছতে পারে না। অবশেষে গুহার ছায়ায় আশ্রয় নিয়ে তারা একটু থামে। ঝড় ধীরে ধীরে দূরে সরে যায়, চারদিক নিঃশব্দ হয়ে পড়ে। তিমি ব্লুইর গভীর শ্বাস প্রশ্বাস আর চিপির কাঁপতে থাকা শরীরের শব্দ ছাড়া কিচ্ছু শোনা যায় না। চিপি ধীরে বলল, তুমি আমাকে বাঁচিয়েছ, তোমার সাহস না থাকলে আমি হয়তো আজ আর থাকতাম না। ব্লুই মৃদু হাসে, আমরা বন্ধু, বন্ধুর জন্য জীবন ঝুঁকি নেওয়াই তো প্রকৃত বন্ধুত্ব। ফিরে আসার পথে চিপি বলল, আজ আমি শিখলাম বন্ধুত্ব মানে শুধু খেলা নয়, বিপদের সময় পাশে থাকা। ব্লুই হেসে বলল, আর আমি শিখলাম ছোটরাও অনেক সাহসী হতে পারে। সেদিন থেকে তারা হয়ে উঠল এমন এক বন্ধুত্বের প্রতীক, যার সমুদ্রের ঢেউও ভাঙতে পারে না। ছোট্ট পরী ও রাজকুমার অভিরাজের গল্প। অনেক দূরে এক জাদুময় জঙ্গলে থাকত এক ছোট্ট পরী, যার নাম মেঘবুলি। তার ডানা ছিল সোনালি আলোয় ঝলমলে, আর তার বাসা ছিল এক টকটকে গোলাপের ফুলে। কিন্তু কেউ জানত না মেঘবুলির গায়ে ছিল এক পুরনো অভিশাপ। একসময় সে ছিল এক বড় পরী, এক রাজ পরিবারের রক্ষাকর্ত্রী। অনেক বছর আগে মেঘবুলি ছিল এক প্রাচীন পরিজগতের সাহসী ও মহিমান্বিত রক্ষাকর্ত্রী। তার ডানা ছিল সূর্যের আলোয় গঠিত, সোনালি এবং দীপ্তিময়, আর তার উচ্চতা ছিল অন্যান্য পরীদের চেয়ে বড়। সে পাহারা দিত এক রাজ পরিবারকে, যাদের রাজ্য ছিল জাদু আর মানবতার মিলনে গঠিত। রাজপরিবারের প্রতিটি বিপদে সে সামনে দাঁড়াত, ভয়ে না পেয়ে। কিন্তু একদিন রাজ্য আক্রমণ করে এক কালো জাদুকর, ভয়ঙ্কর, শক্তিশালী ও নিষ্ঠুর। যুদ্ধ শুরু হয় আগুন আর ছায়ার মধ্যে। মেঘবুলি সেই জাদুকরের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছিল, কিন্তু শত্রু প্রতারণার আশ্রয় নেয়।
রাজপরিবারকে রক্ষা করতে গিয়ে মেঘবুলি জাদুকরের এক অভিশাপের শিকার হয়। তার ডানা ছোট হয়ে যায়, তার শক্তি লোপ পায়, আর সে পরিণত হয় এক ক্ষুদ্র পরীতে। বাস করতে হয় এক ফুলের ভিতরে, চোখে চিরন্তন অপেক্ষার ছায়া। জাদুকর বলেছিল, তুমি মুক্তি পাবে তখনই যখন কেউ নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তোমার পাশে থাকবে, যখন কেউ নিজের জীবন বিপন্ন করে তোমার অস্তিত্বকে মূল্য দেবে, তখন তুমি আবার ফিরে পাবে নিজের পরিচয়। সেই দিন থেকে মেঘবুলি অপেক্ষা করছিল, নীরবে, ফুলের ভিতরে, জঙ্গলের কোণে। অনেক বছর কেটে গেল। সেই ছোট্ট মেঘবুলি ফুলের ভিতরে থাকত, কারো স্পর্শ না পেয়ে। একদিন সেই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল এক আহত রাজকুমার, অভিরাজ। এক রক্তাক্ত যুদ্ধে সে প্রাণে বেঁচেছিল, কিন্তু তার শরীর ক্ষতবিক্ষত। তার ঘোড়া তাকে টেনে এনে জঙ্গলের গভীরে ফেলে দেয়। ঠিক সেই সময় মেঘবলি আকাশে উড়ছিল। সে নিচে তাকিয়ে দেখে এক রাজকুমার জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে। তার মন কেঁপে উঠিল। মেঘবুলি দেরি না করে জঙ্গলের ভেষজ দিয়ে তাকে সারিয়ে তোলে। নরম পাতার বিছানায় শুইয়ে শিশির দিয়ে শরীর পরিষ্কার করে। দুদিন পরে রাজকুমার চোখ মেলে দেখে এক ছোট্ট পরী তার পাশে বসে আছে, চোখে মায়া। তুমি কে? বলল অভিরাজ। আমি এক নীরব অভিশাপ, বলে ছোট্ট হাসল মেঘবুলি। পরের কয়েকদিনে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। অভিরাজ বুঝে যায় এই পরীর মধ্যে রয়েছে অপার ভালোবাসা আর ত্যাগ। মেঘবুলি জানত তার জীবন চিরকাল এভাবেই চলবে, এক ছোট্ট পরীর রূপে, এক ফুলের ভিতরে আবদ্ধ। সে কারো পাশে থাকতে পারে, কিন্তু কেউ তার পাশে চিরকাল থাকতে পারে না। তবুও অভিরাজ ছিল আলাদা। সে ছিল আহত, রক্তাক্ত, অথচ বিন্দুমাত্র ভয় না পেয়ে মেঘবুলির মুখে হাসি ফিরিয়েছিল। তার বন্ধুত্ব, কৃতজ্ঞতা আর বিশ্বাস দিনে দিনে গভীর হয়ে উঠেছিল। তৃতীয় দিন ছিল জঙ্গলের আকাশ ঘন কালো। হঠাৎ বৃষ্টি নামে, গাছেরা কাঁপে, ফুলেরা ঝিমিয়ে পড়ে। অভিরাজ মেঘবুলিকে বলে, আমি তোমার কষ্ট বুঝতে পারি। তুমি সব হারিয়েও অন্যকে রক্ষা করো। তুমি চাইলেই সেদিন উড়ে যেতে পারতে, কিন্তু আমার পাশে থেকেছ। আজ আমি তোমার পাশে থাকব যেমন তুমি থেকেছ। তোমার পাশে থাকার জন্য আমার জীবন দিতেও হলে আমি দেব। এই কথা শেষ হতেই যেন সমগ্র জঙ্গল থেমে যায়। আকাশ কেঁপে ওঠে, এক বিশাল বজ্রপাত ঝরে পড়ে মেঘের বুক চিরে। সেই আলো এসে পড়ে মেঘবুলির গায়ে। তার ছোট্ট শরীর থরথর করে কাঁপে। তারপর যেন আলোর স্রোতে ভেসে যেতে থাকে সে। তার ডানার প্রান্তে আগুনের মতো সোনালি রেখা জ্বলে ওঠে। চারিদিকে বাতাস যেন গুনগুন করে বলছে কোনো পুরনো মন্ত্র। যে নিঃস্বার্থ ভালোবাসে তার স্পর্শেই অভিশাপ ভাঙে। মেঘবুলির শরীর ধীরে ধীরে বদলাতে থাকে। ছোট্ট ডানা বড় হয়, তার চোখে জ্বলে ওঠে চাঁদের আলো। সে বড় হতে থাকে, ধীরে ধীরে ফিরে পায় তার আসল রূপ, এক জাদুকরী রূপকথার পরী। চারিপাশে গাছেরা মাথা নোয়ায়, ফুলেরা হেসে ওঠে। জঙ্গল যেন জানে আজ কিছু অলৌকিক ঘটেছে। মেঘবুলি অবাক, স্তব্ধ, তার চোখে জল। সে প্রথমবারের মতো বলে, অভিরাজ, তুমি শুধু আমার প্রাণ রক্ষা করনি, তুমি আমাকে আমি করে তুলেছ। তারপর অভিরাজ হাঁটু গেড়ে বসে মেঘবুলির সামনে, চাঁদের নিচে, ফুলে ঘেরা জঙ্গলের মাঝে। সে বলে, এবার আমার জীবনের গল্পে তুমি হবে রানী। তুমি কি রাজি? মেঘবুলি হাসে। সেই হাসিতে ছিল মুক্তি, ভালোবাসা আর অনন্তকাল ধরে অপেক্ষার সমাপ্তি। এভাবেই অভিশাপ ভাঙে। কোনো জাদুমন্ত্রের নয়, কোনো বীরত্বের গর্জনেরও নয়, বরং যখন ভালোবাসা হয় নিঃস্বার্থ,
সাহসিকতা হয় নীরব কিন্তু দৃঢ়, আর প্রতিশ্রুতি হয় এমন যা কেবল মুখে নয়, হৃদয়ে লেখা। তারা একসাথে হাঁটতে শুরু করে, চাঁদের আলোয় আলোকিত সেই পথে যেখানে রূপকথা আর বাস্তব একসাথে বাঁচে। একটি নিঃসঙ্গ উপকূলীয় গ্রামে, যেখানে ঢেউরা কেবল ফিসফিসিয়ে কথা বলে আর বাতাস যেন প্রাচীন গোপন কথা বয়ে আনে, সেখানে থাকত ছোট্ট এক মেয়ে, ইসলা। তার বয়স ছিল 7। চুলগুলো ছিল কাঁচা পাকা সিউইডের মতো, আর চোখ দুটো ঠিক ঝড়ের আগের আকাশের মতো অদ্ভুত। প্রতিদিন সন্ধেবেলা সে একা একা সাগর পাড়ে হাঁটত। তার আঙুল ছুঁয়ে যেত ভেজা বালু, যেন সে কিছু খুঁজছে অথবা শুনছে কোনো এক হারিয়ে যাওয়া শব্দ, সমুদ্রের গভীর থেকে আসা। গ্রামের মানুষজন সমুদ্রের পাড়টা এড়িয়ে চলত। তারা বলতো জায়গাটা অভিশপ্ত, যে জাহাজি উপকূলের কাছাকাছি আসে সেটা আর ফিরে আসে না। জোয়ার নামার সময় বালুর উপরে অদ্ভুত সব পায়ের ছাপ দেখা যেত, মানুষের মতো নয়, বিশাল আর অচেনা। কিন্তু ইসলা প্রতিদিনই যেত। সে জানত না কেন, শুধু অনুভব করত সমুদ্র তাকে ডাকে। একদিন সূর্য যখন আকাশের শেষ রক্তিম রেখায় মিলিয়ে যাচ্ছিল, ইসলা খুঁজে পেল এক অদ্ভুত শামুক, কালো, চকচকে আর আশ্চর্যভাবে গরম। সে কানে বিল, কিন্তু কোনো ঢেউয়ের শব্দ এলো না, বরং একটানা ফিসফিসানি, ইসলা। সে চমকে উঠল, শামুকটা ফেলে দৌড়ে পালালো। কিন্তু রাতে ঘুমের ঘরে আবার সেই কণ্ঠস্বর শুনল, এইবার তার মাথার ভেতর, ফিরে এসো, আমি এখনো আছি। পরদিন সে আবার গেল। শামুকটা নেই, কিন্তু পানির নিচে কিছু একটার ঝিলিক দেখল। বালুর মধ্যে আধ ঢাকা ছিল কাঁচের মতো কিছু, কিন্তু ঠান্ডা, ধূসর, আর ভেতরে তার প্রতিবিম্ব, ঠিক যেন সে, কিন্তু চোখ দুটো রূপালি, অচেনা। সেই রাতেই ইসলার মা ঘুম ভেঙে দেখলেন ইসলা নেই। দরজার বাইরে পায়ের ছাপ, ছোট ছোট খালি পায়ের ছাপ, গিয়ে মিশেছে সমুদ্রের দিকে। কিন্তু আশ্চর্যভাবে জোয়ারের পানি তখনও ওঠেনি, অথচ ছাপগুলো হঠাৎ করে হাওয়া। পাশেই ছিল আরেকটা পায়ের ছাপ, বড়, জোড়া পায়ে নয়, যেন জলে বসবাসকারী কিছু। ওগুলো ইসলার সাথে হেঁটেছিল। ইসলাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। অনেক বছর কেটে গেছে, সেই সৈকত এখন ফাঁকা। কিন্তু কুয়াশা নামলে আর হাওয়া যদি সঠিক দিকে থাকে, তখন মাঝে মধ্যে শোনা যায় এক শিশু কণ্ঠের হাসি, অস্পষ্ট, বাতাসে ভাসমান। আর যারা সাহস করে সেই সৈকতে একা যায়, তারা বলে দূরে ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে থাকে এক ছোট্ট মেয়ে। সে চেয়ে থাকে উপকূলের দিকে, অপেক্ষা করে কারো শুনে ফেলার জন্য।